আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ শেখ হাসিনার বক্তব্যের উপর নিষেধাজ্ঞা ইস্যু। জানাবো আওয়ামী লীগকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বললেন আলাল। জানাবো নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন, গুম শেখ হাসিনার পরিকল্পনায়। শেখ হাসিনার 400 কোটির সেই পিওনের বিরুদ্ধে দুদকের মামলা। এবং সর্বশেষ জানাবো D8 শীর্ষ সম্মেলন, চলতি মাসেই ফের বৈঠকে বসতে পারেন ইউনূস শাহবাজ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ শেখ হাসিনার বক্তব্যের উপর নিষেধাজ্ঞা ইস্যু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন। তার এই নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ প্রশ্ন করা হয়েছে। ব্রিফিং এ প্রশ্ন করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের উপর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিষেধাজ্ঞা দিয়েছে। এটি সাংবিধানিক অধিকার লঙ্ঘন এবং বাক স্বাধীনতা বিরোধী। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, এই ব্যাপারে প্রশ্ন করা হলেও তা নিয়ে কোনো কথা বা মন্তব্য বলতে রাজি হননি দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিং এ প্রশ্ন করা হয়, সম্প্রতি ডক্টর ইউনূসের প্রভাবশালী উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের মাস্টারমাইন্ড মাহফুজ আলম পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসাম সহ ভারতের অংশবিশেষকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি বিতর্কিত পোস্ট দিয়েছেন। তার এই ধরনের বক্তব্য দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকির কারণ হতে পারে। মার্কিন সরকার কি এই বিবৃতিটিকে উদ্বেগের সঙ্গে দেখে কিনা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান বা দৃষ্টিভঙ্গি কি? উত্তরে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, তার এমন মন্তব্যের ব্যাপারে আমি অবগত নই। আপনি আমাকে যা পড়ে শোনালেন এর বাইরে এ বিষয়ে আমার জানা নেই। সাধারণ নিয়ম অনুসারে আমি যে ব্যাপারটি দেখিনি তা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আওয়ামী লীগকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বললেন আলাল। আওয়ামী লীগ নামের সঙ্গে চরিত্র বদলে অভ্যস্ত। জন্মের পর থেকে যারা 4বার নিজেদের নাম পরিবর্তন করে তাদের চরিত্র ঘন ঘন পরিবর্তন করবে, তাদের সঙ্গে কোনো আপোষ হতে পারে না। জুলাই হত্যাকাণ্ডের জন্য তাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আলাল বলেন, আওয়ামী লীগকে অবশ্যই জনতার কাছে ক্ষমা চাইতে হবে, আগে অনুশোচনা প্রকাশ করতে হবে। এখন পর্যন্ত যারা একটাবারের জন্য বলেনি যে আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি, পুলিশের আইজি, র্যাবের ডিজি, বিজেপি প্রধান, সেনাবাহিনী জাতির কাছে ক্ষমা চাচ্ছেন, কিন্তু এটা রাজনৈতিক দল যেটার ভিত্তি হচ্ছে সাধারণ মানুষ। সেই আওয়ামী লীগের কোন নেতা আজ পর্যন্ত বলেননি যে আমরা হত্যাকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা চাই। তিনি বলেন, আওয়ামী লীগ নামের সঙ্গে তাদের চরিত্র পরিবর্তন করতে অভ্যস্ত। প্রথমে জন্ম নিয়েছে আওয়ামী লীগ মুসলিম লীগ নামে, কিছুদিন পর মুসলিম কেটে শুধু আওয়ামী লীগ, এরপরে আওয়ামী লীগ বাদ মুসলিম বাদ দিয়ে বাকশাল করেছে, আবার কিছুদিন পরে আওয়ামী লীগ। জন্মের পর থেকে যারা 4বার নিজেদের নাম পরিবর্তন করে তাদের চরিত্র ঘন ঘন পরিবর্তন করবে, তাদের সঙ্গে কোনো আপোষ হতে পারে না। আলাল আরো বলেন, আধিপত্যবাদী বিরোধী বলতে শুধু ভারত নয়, আধিপত্যবাদের জন্য যারা আগ্রাসী হবে তাদের বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। বহুমুখী সৌন্দর্যের যে দ্বিমত সেটাই হচ্ছে একমত। আমাদের বিভিন্ন ভিন্ন মত থাকবে, কিন্তু জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা একমত থাকবো। গোলটেবিল বৈঠকে জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ দলটি শুধু চোরের দল নয়, এরা ডাকাত খুনির দল। এরা জবরদখল করে সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। অতএব এদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা উচিত হবে বলে আমি মনে করি না। আগে বিচার করতে হবে, বিচার করে শাস্তি দিতে হবে। বিচার করে শাস্তি দেওয়ার আগে কোনো কম্প্রোমাইজের কথা বলা যাবে না। বড় দল হোক কিংবা ছোট দল, বিচার ছাড়া কোনো স্কোপ আমরা দিতে চাই না এবং দিতে পারি না। এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, ভারত বাংলাদেশকে সাহায্য করেছে, এতে তার একটি স্বার্থ ছিল। ভারত পাকিস্তান ভাঙার জন্য আমাদেরকে সাহায্য করেছে, তার মানে এই নয় যে আমরা তাদের অনুগত্য ছেড়ে আপনাদের অনুগত্য করব। মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের বলেন, বিপ্লবী সরকার গঠন করলে হাসিনা আজকে মাথা চাড়া দিয়ে উঠতে পারতো না। তিনি বলেন, আগে সার্বভৌমত্ব রক্ষা, এরপরে সংস্কার করতে হবে। খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, বিএনপি চাচ্ছে আওয়ামী লীগকে আগামীতে নির্বাচনের সুযোগ দিতে। অনেকে টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতাদেরকে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে। যারা এটা করেছে তাদের মধ্যে দেশপ্রেম নেই। তিনি বলেন, আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এবং নির্বাচন, এগুলো নিয়ে একমত থাকতে হবে। আমাদেরকে জাতীয় প্রশ্নে একমত হওয়া প্রয়োজন।
জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেন, আমাদের চিন্তা ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসলাম হোক আমাদের মূল যুক্তি, সংস্কার এবং ঐক্য হোক ইসলামের ভিত্তিতে। তিনি বলেন, ভারত সাম্প্রদায়িকতার শীর্ষে, বাংলাদেশে যাতে সাম্প্রদায়িকতার সৃষ্টি হয় সেজন্য তারা খুদ সৃষ্টি করছে, তারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আব্দুর রব ইউসুফী আরো বলেন, রাজনীতি করি ক্ষমতায় যাওয়ার জন্য, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হওয়া যাবে না। রাজনীতি করি মূলত রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তিনি বলেন, ভারতের পররাষ্ট্র সচিব আসার পর থেকে বিডিআর হত্যার বিচার পিছিয়ে দেওয়া হয়েছে। তার মানে পরিষ্কার হয়ে গেছে, বিডিআর হত্যার পেছনে ভারত জড়িত রয়েছে। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারোয়ার কামাল আজিজির সভাপতিত্বে গোল টেবিল বৈঠকে দলের কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, গুম শেখ হাসিনার পরিকল্পনায়। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনা কেন্দ্রীয় কর্মসূচির মাধ্যমেই তার ঊর্ধ্বতন কর্মকর্তারা হাজার হাজার মানুষকে গুম করেছে। অন্তর্বর্তী সরকার গঠিত কমিশন প্রাথমিক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস। সোমবার ঢাকা থেকে সাইফ হাসনাত এবং নয়াদিল্লি থেকে মুজিব মিসাইলের এক্স বাংলাদেশি লিডার অর্কেস্ট্রেটেড ম্যাস ডিসঅ্যাপিয়ারেন্সেস ইনকোয়ারি ফাইন্ডস শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার 15 বছরের শাসনামলে নানা নির্যাতন পরিপূর্ণভাবে প্রকাশ আসতে শুরু করেছে। হাসিনার পতনের পর দেশে বিশৃঙ্খল পরিস্থিতির গুম হওয়াদের পরিবার প্রয়োজনের খবর জানতে সরকারি অফিস এবং সামরিক ব্যারাকের বাইরে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে। গুম হওয়া অনেকেই বন্দিদশা থেকে ফিরে এসে তাদের অভিজ্ঞতা সবার কাছে তুলে ধরেছেন। এমন কিছু ঘটনা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে। অবসরপ্রাপ্ত বিচার মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গুম কমিশনের সদস্যরা বলেছেন যে আগস্টের শেষের দিকে কাজ শুরু করার পর থেকে তারা গুমের বিষয়ে 1600টিরও বেশি রিপোর্ট পেয়েছেন। তবে তারা ধারণা করেছেন এই ধরনের ঘটনার প্রকৃত সংখ্যা এর চেয়ে 2 বা 3 গুণ বেশি। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, গুমের ঘটনা সেন্ট্রাল কমান্ড স্ট্রাকচার এর অধীনে এবং একেবারে অধরা রাখতে 15 বছরের বেশি সময় ধরে পদ্ধতিগতভাবে ডিজাইন করা হয়েছিল। এটি টপ ডাউন পদ্ধতিতে পরিচালিত হতো, অর্থাৎ দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ সহকর্মী এর সঙ্গে জড়িত ছিলেন। কমিশন বন্দীদের রাখা হয়েছিল এমন কমপক্ষে 8টি গোপন স্থাপনা চিহ্নিত করেছে এবং এসব স্থানে নির্যাতনের পদ্ধতিকে প্রাতিষ্ঠানিক নির্যাতন বলে উল্লেখ করেছে। শনিবার শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের কাছে উপস্থাপন করা প্রাথমিক প্রতিবেদনে কমিশন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছে। কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, আমরা প্রত্যক্ষদর্শীর বিবরণ, চেইন অব কমান্ডের বিবরণ এবং কিভাবে নির্দেশ জারি করা হয়েছিল সে সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে। এসব বিবরণ গুমের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। শেখ হাসিনা বা দলের নেতারা অবশ্যই কমিশনের প্রাপ্ত তথ্যকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের হাসিনার শক্তিশালী পদক্ষেপকে কলঙ্কিত করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আওয়ামী লীগের সিনিয়র নেতা আফমা বাহুদ্দিন নাসিম বলেছেন, এটি আসলে বানোয়াট গাল গল্প। শেখ হাসিনা চরিত্র হরণ এবং দেশের মানুষের সামনে তার সম্মান ক্ষুণ্ণ করার অপপ্রচেষ্টা ছাড়া এটা আর কিছুই নয়। প্রতিবেদনের সংক্ষিপ্ত সংস্কার ডক্টর ইউনূসের কার্যালয় সাংবাদিকদের দিয়েছে। এতে বলা হয়েছে, নির্দিষ্ট ব্যক্তিকে গুম করতে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিট প্রায়ই সম্মিলিতভাবে কাজ করেছে। গুম হওয়ার পর তাকে তুলে নেওয়ার অভিযোগ অস্বীকৃতি করতে তারা নির্দিষ্ট ব্যক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে ফেলতো। যাদের ছেড়ে দেওয়া হতো তাদের প্রায়ই মুখ বন্ধ রাখার শর্তে ছাড়া হতো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কমিশনের সদস্য লিটন বলেন, তদন্তকারীরা অনুমান করেছেন এখন পর্যন্ত নথিভুক্ত 16টি অভিযোগের চেয়ে প্রকৃত গুমের সংখ্যা 2 বা 3 গুণ বেশি হতে পারে। লিটন বলেন, কমিশন ভিকটিমদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশদ বিবরণ এড়ানোর ব্যাপারে সতর্ক ছিল। তিনি বলেন, বাংলাদেশ ভিকটিম সুরক্ষার কোনো আইন নেই, তাই আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হয়েছে। শেখ হাসিনা 400 কোটি সেই পিয়নের বিরুদ্ধে দুদকের মামলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 400 কোটি টাকার মালিক সেই ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের নামে পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। জানা গেছে, আসামি জাহাঙ্গীর আলমের স্থাবর ও অস্থাবর মিলিয়ে 18 কোটি 29,10,882 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার এবং তিনি ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার উদ্দেশ্যে 8টি ব্যাংকের 23টি হিসাবে সর্বমোট 626 কোটি 65 লাখ
18,160 টাকা জমা ও জমাকৃত অর্থ বিভিন্ন মাধ্যমে উত্তোলন বা স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেন। আরো জানা যায়, মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপরোক্ত অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে তার নিজ নামীয় ও তার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক হিসাব খুলেছেন। তার 8টি ব্যাংকে 23 হিসাব সর্বমোট 626,65,18,160 টাকা জমা এবং 624,60,15,671 টাকা উত্তোলন হয়েছে, যা দুদকের অনুসন্ধানে সম্পূর্ণ অস্বাভাবিক ও সন্দেহজনক মর্মে প্রতীয়মান হয়েছে। অবৈধভাবে অর্জিত অর্থ ভিন্ন ভিন্ন ব্যক্তিদের মাধ্যমে বিভিন্নভাবে তার হিসাবে জমা হওয়ার পর তার বিভিন্ন পন্থায় স্থানান্তর করেছে, যার মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার মালিকানাধীন স্কাইরিয়ারেন্স নামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি চলতি হিসাবে শুধুমাত্র 2024 সালের প্রথম 5 মাসে 83 দিনে মোট 178 কোটি টাকা জমা এবং 178,93,00,000 টাকা উত্তোলন ফান্ড ট্রান্সফার করেন। অন্য একটি মামলায় আসামি করা হয় মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্ত্রী কামরুল নাহারকে। তার বিরুদ্ধে করা মামলার এজাহার থেকে জানা যায় 6,60,48,642 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ ভোগ দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর 27 ধারা তৎসহ দণ্ডবিধির 109 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। গত 14 জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন করেন। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমরা বাসায় পিয়ন ছিল, সেও নাকি 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এই ঘটনা আলোচনায় আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই পিয়ন জাহাঙ্গীর আলম। অভিযোগ রয়েছে রাজধানী মিরপুরে বাড়িসহ বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে তার নামে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।